দর্শক, আমি হেদায়েতুল আজিজ মুন্না স্বাগত জানাচ্ছি প্রশিকা নিবেদিত এসিটিভির বিশেষ অনুষ্ঠান ওরাও অগ্রগামীর আজকের পর্বে। সমাজের প্রতিবন্ধকতা পেরিয়ে যারা দেখছেন আলোর মুখ, সেরকম উজ্জ্বল মানুষদেরকে নিয়ে আজকের এই আয়োজন। আমাদের অতিথি হিসাবে উপস্থিত আছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি এর সম্মানিত চেয়ারম্যান ও একজন প্রতিবন্ধী বিষয়ক মানবাধিকার কর্মী জনাব মনসুর আহমেদ চৌধুরী, এবং অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী জনাব সিরাজুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই জনাব মনসুর আহমেদ চৌধুরী সাহেবের কাছে প্রশ্ন রাখব। জনাব মনসুর আহমেদ চৌধুরী একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি হয়েও নিজেকে নিয়ে এসেছেন এক অনন্য মাত্রায়। আমরা আপনার প্রতিবন্ধকতা জয়ের গল্প শুনতে চাই। ধন্যবাদ। আমি আজকাল ঠিক নিজেকে বা কাউকে দৃষ্টি প্রতিবন্ধী বলতে খুব একটা পছন্দ করি না। আমরা বলি দৃষ্টি জয়ী, কারণ আমরা সেই বাধা বা সেই ব্যারিয়ার অতিক্রম করেছি। চোখের আলো না থাকতে পারে আমার, কিন্তু আমার জ্ঞানের আলো প্রসারিত হবে, আমার জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি পাবে, আমি সক্ষম হব, আমি দক্ষ হব, এই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনার প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় আমি পৌঁছতে, এটা তো দীর্ঘ একটা গল্প। জি জি। তবে এই স্টুডিওতে এই ঘড়ি অনুশাসিত সময়ের মধ্যে এত কথা বলা যাবে না। তবে এইটুকু সংক্ষেপে বলি, আমি 7 বছর বয়সে একটা খেলতে গিয়ে চোখে বলে ব্যথা পেয়েছিলাম। তারপরে অস্ত্রোপচার হয়েছিল। ভুল অস্ত্রোপচারের কারণে 7 বছর বয়সেই আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। আচ্ছা। সে আজ থেকে বহু বছর আগে, 1956। তারপর এই ঢাকা শহরে একটি দৃষ্টি প্রতিবন্ধী বা তখন বলা হতো অন্ধদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান রোটারি ক্লাব করেছিল। আর আমার সৌভাগ্য, আমি সেই স্কুলের প্রথম ছাত্র হিসেবে যোগ দিয়েছিলাম প্রথম শ্রেণীতে। তারপর ধাপে ধাপে পেরিয়ে গেছে 4টা পাবলিক এক্সামিনেশন। 1966 সালে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, 1968 সালে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, দুটিতে আমি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলাম। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিএ অনার্সে ভর্তি হতে খুব বেগ পেতে হয় নাই। তবে হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে পড়ার কালে তাদের অজ্ঞতার কারণে গ্রন্থাগারের বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের তাদের যে এক ধরনের ইনডিফারেন্ট অ্যাটিটিউড, ওর জন্য হয়তো আমাকে অনেক ব্যাগ পেতে হয়েছে এবং বারে বারে আমাকে ফিরে যেতে হয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী প্রধান অর্থাৎ ভাইস চ্যান্সেলরের হস্তক্ষেপের জন্য। আচ্ছা। সেদিন এখন নাই। তারপরে সরকারের চাকরি পাওয়া আমাদের জন্য কঠিন, এটা আপনি জানেন। এবং বেসরকারি প্রতিষ্ঠানে ওই সময় 1974 সালে প্রতিবন্ধী হিসেবে আমি প্রথম বিশ্ববিদ্যালয়ে MA পাশ করে লোক প্রশাসনে কৃতিত্বের সাথেই পাশ করেছিলাম। কিন্তু আমার শিক্ষক যারা আমাকে পড়াচ্ছিলেন তাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আমি কি ক্লাসরুম কন্ট্রোল করতে পারবো। তাই আমি সেদিন শিক্ষক হিসেবে আমার যোগ্যতা আমি হাজির করতে পারি নাই। আমি বেসরকারি সংগঠনে কাজ করেছি, উন্নয়ন সংগঠনে। সংক্ষেপে বলি, বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি অফ দ্য ব্লাইন্ড, অ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেন, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, তার সাথে আজও জড়িত আছি প্রতিষ্ঠানের ট্রাস্টি হিসেবে। এবং একই সাথে বাংলাদেশের প্রতিবন্ধী মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলনে আমি সক্রিয়ভাবে আমার প্রতিবন্ধী ভাই বোনদের সাথে অংশগ্রহণ করেছি। ফলে 1991 সালে এই 3 ফেব্রুয়ারি জাতীয় প্রতিবন্ধী ফোরাম প্রতিষ্ঠা করেছিলাম এবং 2008 সালে জাতিসংঘের প্রতিবন্ধী অধিকার সনদের বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহণ করে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে UNCRPDতে 4 বছর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি 2009 থেকে 2012। হয়তো আমার এই কর্মকাণ্ড এবং তৎপরতা সাধারণ
মূল স্রোতধারার মানুষের কিছু আস্থা জন্মেছে, বিশ্বাস এসছে। তাই আরও কিছু অন্যান্য উন্নয়নমূলক প্রতিষ্ঠানে আমি আমন্ত্রিত হয়েছি, সুযোগ পেয়েছি অংশগ্রহণ করার। যেমন বিশ্ব সাহিত্য কেন্দ্রের আমি 2 টানা 10 বছর ট্রাস্টি ছিলাম। আমি এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে বিগত 6 বছর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। এবার তারা আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছেন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে। এছাড়াও সোশ্যাল সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রাস্ট নামে একটি ট্রাস্টের মাধ্যমে আমরা একটা ইংরেজি মিডিয়াম স্কুল করেছিলাম, স্যার জন রবিনসন স্কুল। এখন সেটা মালিকানা ছেড়ে দিয়ে আমরা আনন্দ একাডেমি অফ পারফর্মিং আর্টস এই বাড়িধারায় করেছি, এখানে সুস্থ সাংস্কৃতিক চর্চা ও প্রশিক্ষণ হওয়ার জন্য। এই যে সংক্ষিপ্ত আমার যে কাহিনী বর্ণনা করলাম, এটা আমাকে পরিষ্কার একটা আমি বার্তা দিতে চাই যে মানুষ যদি আত্মবিশ্বাস থাকে, দৃঢ় মনোবলের অধিকারী হয়, পরিবার এবং সমাজ যদি আমাকে সমর্থন করে, তাহলে কোনো বাধা হিসেবে থাকে না। ধন্যবাদ জনাব মনসুর আহমেদ চৌধুরী। দর্শক, সময় হয়েছে একটি বিরতির পর আমরা আবার ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। জনাব সিরাজুল ইসলাম, প্রশিক্ষা মানবিক উন্নয়নে দীর্ঘদিন যাবৎ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের কর্ম পরিকল্পনা ও আগামীর ভাবনা সম্পর্কে একটু জানতে চাই। প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র দীর্ঘদিন ধরে গ্রাম বাংলার মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে। 1976 সাল থেকে আমাদের যাত্রা শুরু হয়। প্রথমে আমরা শুধু গ্রামীণ দরিদ্র মানুষের জন্য কাজ করতাম, পরবর্তীতে অবশ্য শহরে দরিদ্রদেরকেও আমরা আমাদের কর্মসূচির সাথে সম্পৃক্ত করেছি। আমাদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। আমরা ঋণদান কার্যক্রম করি, আমরা জলবায়ু নিয়ে কাজ করি, আমরা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি, আমরা মাদকের বিরুদ্ধে কাজ করি, আমরা আইনি সহায়তার জন্য কাজ করি। বহু ধরনের কার্যক্রম রয়েছে। তার মধ্যে প্রতিবন্ধী বিষয়টা হলো একটা কর্মসূচি, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন মানুষের সাথে কাজ করতেছি। আমাদের মেইন থিম হলো, আমরা যেটা বুঝি যে প্রতিবন্ধী মানুষে সমাজে সবাই একটু হেয় করে দেখে, ভিন্ন দৃষ্টিতে দেখে, স্বাভাবিক মানুষের মতো তাদের সাথে আচরণ করে না। আমাদের কাজটা হলো মানুষকে সচেতন করা যে প্রতিবন্ধীরাও মানুষ, তারা সব কিছুই পারে, এরা সুযোগ পাইলে সমাজের সব ক্ষেত্রে তারা অবদান রাখতে পারে। এই যে বিষয়টা, এইটা মানুষকে বোঝানো এবং তাদেরকে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা, এই জায়গাটায় আমরা কাজ করি। আমরা উঠান বৈঠক করি, আমরা স্কুল কলেজে প্রোগ্রাম করি, প্রতিবন্ধী মানুষদের কীভাবে দেখা উচিত, এটা আমরা এই বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামগুলি করে আমরা সমাজে তার সচেতনতা তৈরি করার কাজটা আমরা করে থাকি। বেসিক্যালি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলে আসলে গোটা জাতি বা একটা কমিউনিটির পরিবর্তন আসতে পারে বলে আপনি কি মনে করেন? আমি অবশ্যই মনে করি মানুষ যদি পজিটিভ দৃষ্টিতে দেখে, তাহলে এই যে প্রতিবন্ধকতাটা আছে তাদের জন্য, এটা অনেকটাই কেটে যাবে। তার মধ্যে অ্যাক্টিভিটি হিসেবে যদি বলি আমরা কি করি, আমরা আসলে এদেরকে বিশেষ করে আমরা শুরু করেছিলাম ঠোঁট কাটা তালু কাটা বাচ্চাদেরকে অপারেশন করানোর মাধ্যমে। আমরা সিডিডি এবং সিআরপির সাথে একটা জয়েন্ট ভেঞ্চারে কাজ করতাম। সেখান থেকে আমরা প্রতিবন্ধীদের বাচ্চাদের নিয়ে কাজ করে এই কাজটা শুরু করি। তারপরে আস্তে আস্তে আমরা আরও প্রতিবন্ধীদেরকে বিভিন্ন ধরনের ডিভাইস দেই, হুইল চেয়ার দেই, সাদাছড়ি দেই, হেয়ার এইড দেই, এইসব কাজগুলি আমরা করে আসছি। আর সবচেয়ে যেটা বেশি আমরা মনে করি যে এরা অনেকেই আছে যারা কর্মক্ষম, তারা সুযোগ পেলে কাজ করতে পারে, সেই সমস্ত লোকদেরকে বাছাই করে আমাদের যে সমস্ত ঋণ কার্যক্রম করি সমিতির মাধ্যমে, সেই সমস্ত জায়গায় তাদেরকে আমরা ইনক্লুড করি, আমরা মেইন স্ট্রিমিং বলি। আর যদি এরকম একেবারেই এমন মানুষ হয় যে আসলে সে সক্ষম নয় কোনো সমিতিতে যোগদান করা, তাহলে ওই
পরিবারের একজন সদস্যকে আমরা আমাদের সমিতিতে অন্তর্ভুক্ত করি এবং তাদেরকে সহজ শর্তে আমরা ঋণ দেই। এরকম আমরা প্রচুর ঋণ দিয়েছি এবং অনেকেই বিভিন্ন কার্যক্রম করে তারা সক্রিয়ভাবে চলছে। আমরা এই জায়গায় জানতে চাই যে কর্মসংস্থানের জন্য আপনারা কি কি উদ্যোগ গ্রহণ করেছেন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য? বিশেষ করে এই যে ঋণ দিয়ে তারা ধরেন অনেকেই দোকান করে, অনেকে সেলাই মেশিন দিয়ে সেলাই করে, অনেকে গরু বাছুর পেলে তার আয় ইনকাম বর্ধিত করে, অনেকে আছে শাকসবজি চাষ করে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে। আমরা যেটা করি, আমরা এই কাজটা যাতে সে করতে পারে সেই জন্য তাকে যত ধরনের সহায়তা করা দরকার, আমাদের এই লাইনের কর্মী আছে যারা ডোর টু ডোর গিয়ে তাদেরকে সহায়তা করে, আমরা এগুলো তাদেরকে উদ্বুদ্ধ করি এবং করতে থাকি। এইটা আমরা অ্যাক্টিভিটি হিসেবে করি। আর যেটা আছে, আমরা কিছু প্রতিবন্ধীদের নিয়ে কিছু খেলাধুলার ব্যবস্থাও আমরা করি। যেমন গ্রাম বাংলায় আছে যে হাডুডু খেলা একসময় খুব বিখ্যাত ছিল। তো আমরা দেখেছি যে এই অন্ধ ব্যক্তিরাও হাডুডু খেলতে পারে। আমরা একটা দুইটা টুর্নামেন্টের আরেঞ্জ করি এবং এটা বেশ প্রচুর আনন্দ দেয় মানুষকে। আমরা দেখেছি যে গত বছর আপনারা একটি হুইলচেয়ার ক্রিকেট টিম, ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট, সেটা ব্রাহ্মণবাড়িয়াতে আমরা একটা হুইলচেয়ার ক্রিকেট টিমকে আমরা সহায়তা করেছি, তাদের সাথে আমরা কাজ করেছি। নিশ্চয়ই প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে আপনাদের এই যাত্রা বা প্রশিকার মানবিক উন্নয়নগুলা অব্যাহত থাকবে। আমরা আপনার কাছে ফিরবো। আমরা জনাব মনসুর আহমেদ চৌধুরীর কাছে একটু জানতে চাই, আপনি প্রতিবন্ধী মানুষের কল্যাণে নানাভাবে নিজেকে সম্পৃক্ত রাখার পাশাপাশি বহুল আলোচিত ভাসমান হাসপাতাল জীবনতরীর একজন সম্মানিত প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে কাজ করে যাচ্ছেন। এই সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমরা বিশ্বাস করি যে সর্বপ্রথমে আমাদের চিকিৎসা এবং সচেতনতার মাধ্যমে প্রতিবন্ধিতা প্রতিরোধ করতে হবে। এই যে সেরা সাহেব যে কথাটি বললেন যে তালু কাটা, ঠোঁট কাটা অপারেশন, এটা আমরাও করি। এটা করলে লাভটা হয় যে ওই শিশুটি ওই বয়স থেকে সুস্থ হয়ে ওঠে, সেই প্রতিবন্ধিতা মুক্ত হয়ে যায়। তো আমরা এই ইম্প্যাক্ট ফাউন্ডেশন থেকে জীবনতরী ভাসমান হাসপাতাল করার মূল উদ্দেশ্য ছিল আজ থেকে 26 বছর আগে 1999 সালের 10ই এপ্রিলের যাত্রা শুরু, যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, অস্ত্রোপচারের সকল ব্যবস্থা নিয়ে আমরা মানুষের দৌড়গড়ায় গ্রামগঞ্জে নদী তীরে উপস্থিত হই এবং আমরা সেখানে দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের জন্য ক্যাটারাক্ট সার্জারি করা হয়, অর্থোপেডিক সার্জারি করা হয়, হাত পা ভেঙে গেছে বা পোলিও ডিফর্মিটি বা ইয়ার নোজ থ্রোট, কানে শুনতে কম পায়, গলার টনসিলাইটিস আছে ইত্যাদি। এমনকি আমরা ক্ল্যাপ লিফটের সার্জারি করি। পাশাপাশি আমরা স্বাস্থ্য সচেতনতার জন্য ওখানে শিক্ষা দিয়ে থাকি, প্রশিক্ষণ আয়োজন করি ওই এলাকার প্রাইমারি স্কুল টিচার বা এনজিওর কর্মীদের। এটা একটা অ্যাওয়ারনেস রেইজিং। এটা এই দেশের তথা দক্ষিণ এশিয়ায় প্রথম সার্বক্ষণিক একটি আধুনিক হাসপাতাল, নদীর উপরে 130 ফিট লম্বা এবং 40 ফিট প্রস্থ। এই হাসপাতালে সকল ব্যবস্থা রয়েছে। যদি একটু ছোট্ট করে বলেন যে আপনার কথা শুনে আমাদের অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিরা অনুপ্রাণিত হবে এবং তারা সাহস পাবে যে এগিয়ে যাওয়ার জন্য। প্রথমে বলি যে আমার নিজের জীবনের গল্পকে আমি লিপিবদ্ধ করেছি। আমি কিভাবে সংগ্রাম করে শৈশব থেকে এই অবধি এসেছি তার মূল কথা একটা আত্মজীবনী লিখেছি আমার। যার ইচ্ছে সেটা বই রকমারিতে খুঁজে পাবেন। আপন আলোয় দেখা ভুবন, এটা অদূর ভবিষ্যতে এটা ইংরেজির অনুবাদ হবে। দ্বিতীয়টি হলো যে বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশনের একটা থেমেটিক গ্রুপ আছে, অটিজম এবং প্রতিবন্ধিতাটি। তো এই গ্রুপে, থেমেটিক গ্রুপে আমরা বেশ কয়েকজন প্রতিবন্ধী বন্ধু আমরা সেখানে কাজ করি। সরকারকে আমরা বিভিন্ন সময় দাবি দেওয়া তুলি। আর অতি সম্প্রতি গত ডিসেম্বরে ডিসেবিলিটি রাইটস ওয়াচ নামে একটি আমরা বেসরকারি উদ্যোগে আমরা কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তি এবং আমাদের যারা বন্ধু আমরা মিলে একটি মোর্চা বা একটা প্ল্যাটফর্ম করেছি এবং এখান থেকে আমাদের কিছু দাবি তুলেছি। যেমন সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয়তে আমাদের প্রতিবন্ধীদের বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হোক, রুলস অফ বিজনেস সংশোধন করে এবং জাতীয় বাজেটে আমাদের জন্য অর্থ বরাদ্দ বাড়াবার জন্য। তো এই দুটি কাজ আমাদের খুবই
জরুরি। এবং আমি পরিশেষে বলবো, এই বছরে হয়তো বা নির্বাচনও হতে যাচ্ছে, সকল রাজনৈতিক দলকে যে বৈষম্যের বিরুদ্ধেই তো আন্দোলন, তো প্রতিবন্ধীদেরকে বৈষম্যমূলক আচরণ না করে আপনারা আমাদেরকে আপনাদের সঙ্গে নেবেন এবং সবাইকে নিয়ে একত্রে এগিয়ে চলেন, তবেই সার্থক হবে আপনার এই স্লোগান ওরা ও অগ্রগামী। এক্স্যাক্টলি। ধন্যবাদ জনাব মনসুর আহমেদ চৌধুরী। দর্শক, প্রশিকা নিবেদিত ওরাও অগ্রগামী অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটু বিরতি নিচ্ছি। বিরতির পর আবার ফিরছি। বিরতির পর আমরা আবার ফিরে এসেছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। জনাব সিরাজুল ইসলাম, প্রতিবন্ধী বান্ধব সমাজ ব্যবস্থা চাইলেও সমাজের নানা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এখন পর্যন্ত প্রতিবন্ধী বান্ধব কিংবা প্রবেশগমতা নিশ্চিত হয় নাই। আমার প্রশ্ন হলো যে আমরা এই যে আপনাদের মাধ্যমে বা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের দৃষ্টিতে আনতে চাই বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চাই, এবং আপনার কাছে জানতে চাই যে আসলে এটা কবে নাগাদ আমরা এই সফলতাটা এদেশে ভোগ করব। ধন্যবাদ। আসলে প্রতিবন্ধিতা বিষয়টা ব্যাপক। আমরা যতটুকু স্ট্যাটিস্টিক্স জানি, প্রায় আমাদের দেশের শতকরা 10 ভাগেরও ঊর্ধ্বে মানুষ, 2,15,00,000 আনুমানিক প্রতিবন্ধী মানুষ। এটা কোনো একজন ব্যক্তি, কোনো একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান, কোনো একটা গোষ্ঠী এইটার সমস্যার সমাধান করবে আমি এটা বিশ্বাস করি না। তবে আমরা চেষ্টা করতেছি যাতে এটাকে মেইনস্ট্রিম করে এটা সমাধান করার একটা জাতি যেন এটাকে নিয়ে কাজ করে, সেইভাবে রাষ্ট্র যাতে এগিয়ে আসে সেইভাবে আমরা এটা চেষ্টা করি। আদারওয়াইজ আমরা যেটুকু করি এটা পুরোপুরি কোনো কিছু খুব বেশি অর্থবহ হবে বলে আমার বিশ্বাস হয় না। এটা নিতান্ত পরীক্ষামূলক পাইলট। হ্যাঁ, সেটাই। তো আমরা যে কাজটা আমি আগেও বলেছি, আমরা যে সমস্ত প্রতিষ্ঠান আছে, এনজিও প্রতিষ্ঠান আছে, তাদের সাথে আমাদের একটা নেটওয়ার্কিং আছে। যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এবং যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে না, উভয়ের সাথে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। এবং একটা প্রতিষ্ঠান তো কিছু করবে না, যাতে সবাই মিলে কিছু কিছু কাজ যদি করি, সমষ্টিগতভাবে সবাই মিলে যদি কিছু কিছু কাজ করি, তাহলে এই ক্ষেত্রে একটা অবদান রাখা সক্ষম। যেমন মনসুর ভাই যেরকম বললো, উনি তো এই বিষয়ে অগ্রগামী, উনি অনেক কাজ করেন। তো আমরাও ওনাদের সাথে এই বিষয়ে কাজ করতে চাই। যদি সুযোগ থাকে আমরা একত্রে একটা প্ল্যাটফর্মে এসে আমাদের যে ভয়েস আছে আমরা ভয়েসটা রেজ করি, আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আমরা কাজটা করি। এবং মূল কথা হয়েছে সরকারকে আসলে এই বিষয়ে নীতিমালা নিতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে যাতে প্রতিবন্ধী মানুষদের জীবন সুন্দর হয়, সহায়ক হয়, আরামদায়ক হয়। এবং আমরা হইলাম অক্সিলারি ভার্ব, আমরা কিছুটা করতে পারি, কিন্তু মেইন কাজটা সরকারকে করতে হবে। তো আমি আশা করি যে এখন কিন্তু অনেক লোক কাজ করে, আমরা আমাদের জানা মতে বহু লোক পরিবর্তন তো হচ্ছে, বহু লোক কাজ করে, আরো ভালো গতিতে এবং দ্রুত গতিতে হওয়া উচিত। এবং সরকারের, বিশেষ করে রাষ্ট্রের একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি অবশ্যই থাকতে হবে। সেই কাজটা যদি হয় তাহলে আমরা অচিরেই মনে করি যে এই ক্ষেত্রে একটা বড় ধরনের উন্নতি হবে এবং মানুষ ভালো মেইন স্ট্রিমে হবে। প্রতিবন্ধীরা নিজেদেরকে আলাদা ভাববে না, এটা তারা জনগোষ্ঠীর সাথে একত্রিত থাকবে এবং তাদেরকে, এবং আইনি কোনো বাধা আছে কিনা আমি জানি না, আগে ছিল, এখন বোধহয় নাই। আইন তো করে দেওয়া হয়েছে, হ্যাঁ আইন করে দেওয়া হয়েছে, আইন আমাদের জন্য আছে, কিন্তু আইনের যে প্রয়োগটা একদম নাই। ওইটাই বললাম যে কোনো মন্ত্রণালয়তে এটা নির্দিষ্ট করে রাখা হয়েছে, সমাজ কল্যাণকে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার শিক্ষা মোতায় যেতে হবে, আমার কর্মসংস্থান সেটা আইনের প্রয়োগ যদি না হয়। যেমন আমরা ধরি যে আমাদের দেশে যখন বিল্ডিং করে, বিল্ডিং কোড আছে, প্রতিবন্ধী ব্যক্তির অ্যাক্সেস থাকতে হবে। কোনো বিল্ডিংয়ে আমরা দেখি, কোনো বিল্ডিংয়ে কিন্তু এটা মেনটেন করে না। তো আপনি যেমন আমার অফিসে, পুরনো বিল্ডিংগুলোতে যদিও অ্যাক্সেসেবল হয় নাই, তবে নতুন বিল্ডিংগুলোতে এখন ইদানিংকালে দেখা যাচ্ছে যে শুরু হচ্ছে হুইল চেয়ার পারসন বা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিয়ে এগুলো করতে হবে। যেমন তারপরে ধরেন একটা স্কুলে একটা প্রতিবন্ধী বাচ্চা যাবে,
একটা স্কুল আছে গ্রামে, এখন ওই গ্রামে 2টা প্রতিবন্ধী বাচ্চা আছে, ওই বাচ্চাকে যদি ওখানে ভর্তি করাতে না পারে তাহলে তো এই বাচ্চা 2টা শিক্ষার আলোতে বঞ্চিত হবে। তো এখন আমাদের কি টেনশন কি যে আসলে প্রতিবন্ধী বাচ্চারা অন্য বাচ্চাদের সাথে মিশবে না, অন্য বাচ্চারাও প্রতিবন্ধী বাচ্চাদের সাথে মিশতে চায় না। এখানে এই মানসিকতা টিচার এবং স্টুডেন্ট যারা আছে তাদের মানসিকতা এবং গার্জিয়ান তাদের মানসিকতা যদি পরিবর্তন করা যায় যে না একসাথে লেখাপড়া করলে ওরা ভালো হবে, সুন্দর হবে, এই ক্ষেত্রে একটা অবদান রাখা উচিত আর কি। এটা আমার মনে হয় এটাও একটা বিষয়। আমিও আপনাদের সঙ্গে আপনার কথা শুনে যেটুকু বুঝলাম যে আমাদের আসলে মূল জনগোষ্ঠী, বৃহৎ একটা জনগোষ্ঠী আমাদের প্রতিবন্ধী ব্যক্তিরা আছেন, তাদেরকে বাদ দিয়ে কখনোই কিন্তু রাষ্ট্রীয় উন্নয়ন কখনো পরিপূর্ণ উন্নয়ন সম্ভব নয়। নিশ্চয়ই আমাদেরকে একসাথে নিয়ে জনাব মনসুর আহমেদ বলেছেন যে রাষ্ট্রের প্রতিটি জায়গায় প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অন্তর্ভুক্তি করা, যেমন জাতীয় সংসদ সদস্য হলে তাদেরকে সংসদ সদস্য বানানো কিংবা উপদেষ্টা বানানো, মন্ত্রী রাজনৈতিক দলের মধ্যে অন্তর্ভুক্ত করা হোক প্রথমে। হ্যাঁ, কোন রাজনৈতিক দলে দেখেছেন কোন প্রতিবন্ধী নাগরিককে? কেউ নাই। প্রথমে রাজনৈতিক দলে নেন, তারপরে তাকে নির্বাচনে দেন, ভোটে সে জিতে আসতে পারলে যোগ্যতার নিক্তিতে বিচার হলে সে যেতে পারে সংসদে। যেমন কিছু প্রতিবন্ধী ব্যক্তি নারীদের জন্য সরকারের সদস্য, নারীদের জন্য সংরক্ষিত আসন আছে, ছিল, এখন কি নাই? এখনো বোধহয় থাকবে, এখনো বাতিল হয়েছে শুনিয়ে নেই আর কি, আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কিন্তু এরকম কিছু নাই, আছে কি? আছে না, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কিন্তু কিছু নাই। প্রতিবন্ধী ব্যক্তিদের কমিউনিটি থেকে দীর্ঘদিনের একটি দাবি যে আমাদেরকে অবশ্যই কোটা ভিত্তিক অন্তর্ভুক্তি করা হোক, এবং নিশ্চয়ই সরকারের আজকের এই অনুষ্ঠানটি দেখলে সরকার অবশ্যই দৃষ্টিগোচর হবে এবং এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। আপনার সাথে আমি আরেকটা জিনিস যোগ করতে চাই। গত জুলাই আগস্টে যে আন্দোলন হলো, যে অভ্যুত্থান হলো, বহু লোক আহত হলো, বহু লোক নিহত হয়েছে। যারা শহীদ হন তাদের আত্মার শান্তি কামনা করি। যারা আহত হয়ে প্রতিবন্ধী হয়ে গেছেন, অনেকে একাধিক অঙ্গ নষ্ট হয়েছে, দৃষ্টিশক্তি সঙ্গে হাত বা পা। আমি অবাক হয়ে দেখি গণমাধ্যমে শুধুমাত্র চিপ সেন্টিমেন্টটাকে লিপ সার্ভিস দিয়ে একটু কথা বলা হয়, কিন্তু আপনি কোথাও দেখেছেন কোনো গণমাধ্যমের কোনো একটি চ্যানেলে দীর্ঘায়িতভাবে এই বিষয়টিকে আলোকপাত করার জন্য, তুলে ধরার জন্য কোনো কার্যক্রম নাই? আমি বিশ্বাস করব যেখানে বসে কথা বলছি এই এসটিভির কর্তৃপক্ষ এ নিয়ে ভাববেন এবং এটাকে তুলে আনবেন। কারণ এইখানে আগেই বললাম 2,15,00,000-এরও বেশি প্রতিবন্ধী মানুষ, অর্ধেক তার নারী এবং অর্ধেক পুরুষ। এই প্রতিবন্ধী মানুষকে আপনি সমান মর্যাদা দিয়ে যদি সমাজে না আনতে পারেন তাহলে সমাজ অসম্পূর্ণ থাকবে, অপূর্ণ থাকবে। এক্স্যাক্টলি। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা অতিথিদের মুখে শুনলাম সফলতা ও সম্ভাবনার কথা, তবে সমাজের প্রতিবন্ধকতা পেরিয়ে প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি হয়ে উঠুক একটি করে সফলতার গল্প। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।